আমাদের আজকের এই গল্পটি এমন একটি মেয়েকে নিয়ে যে একজন হিজড়া। এই পৃথিবীতে সবারই কোনো স্বপ্ন থাকে, তেমনি এই মেয়েটিরও স্বপ্ন রয়েছে। তার স্বপ্ন সে বিয়ে করবে, ছোট্ট একটা সংসার হবে। কিন্তু আমাদের এই সমাজ কি হিজড়াকে মেনে নিবে? তাই জানবো আমরা আজকের এই গল্পে। আর আমাদের আজকের গল্পের নাম হলো আনোয়েম্যান। গল্পটা শেষ পর্যন্ত দেখার পর আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতেই আমরা সাবরি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা অন্ধকার একটি ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছিল। আর এরপর হারিন্দার নামের একটি লোক তার কাছে চলে আসে। লোকটি সাবরিকে কিছু নতুন কাপড় দিয়ে বলে, জলদি করে রেডি হয়ে যাও, তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এই কথা শুনে সাবরি কান্না করতে শুরু করে আর তাকে অনেক রিকোয়েস্ট করে বলে, ভাইয়া তুমি আমাকে বিয়ে দিও না, এর পরিবর্তে তুমি আমাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নাও। এই কথা শুনে হারিন্দার বলে, একবার তোর বিয়ে হয়ে যেতে দে, তারপর আমি তোকে ছেড়ে দেব, আর এরপর তোর জামাইও তোকে ছেড়ে দিবে। এখানে আপনারা হারিন্দার নামের যে লোকটিকে দেখতে পাচ্ছেন, সে মূলত সকল মেয়েদের বিয়ে করানোর কাজ করে থাকে। আর এখানে সে সাবরিকে জোর জবরদস্তি করে বিয়ে দিচ্ছে। এখানে হারিন্দার খুব ভালো করেই জানতো সাবরি কোনো মেয়ে নয়, সে একজন হিজড়া, যার কারণে সে সাবরির হবু বরকেও এই কথা জানায়নি। হারিন্দার এখানে সাবরিকে অনেক ভয়ভীতি দেখিয়ে রেডি হতে বলে। আর একটু পরেই এখানে বিয়ে করতে ভাবান এবং তার চাচা আসে। ভাবান যখনই সাবরিকে দেখতে পায় তখনই সে সাবরিকে পছন্দ করে ফেলে। ভাবান তখন হারিন্দারকে সাবরির কিছু কাগজপত্র দিতে বলে। হারিন্দার তখন বলে, আপনারা যদি আমাকে এই কথা আগে বলতেন তাহলে আমি সবকিছু রেডি করে রাখতাম, কিন্তু এখন এই কাগজপত্র বানাতে তো অনেক টাকা লেগে যাবে, যার জন্য আপনাদেরকে 20,000 টাকা এক্সট্রা দিতে হবে। তখনই ভাবানের চাচা বলে, আরে কোনো কাগজপত্র লাগবে না, একটা মেয়ে বিয়ের পর তো বাড়িতেই বসে থাকবে, তার জন্য কোনো কাগজপত্রের দরকার নেই। আসলে এখানে ভাবান নিজের জমি বিক্রি করে 50,000 টাকা জোগাড় করেছে, যার কারণে সে 20,000 টাকা এক্সট্রা দেওয়ার কথা শুনে রাজি হয় না। ছোটবেলাতেই ভাবানের মা বাবা মারা যায়, আর সে তারপর থেকেই তার চাচার কাছে বড় হয়েছে, যার কারণে ভাবান তার চাচার সব কথাই মেনে চলে। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই হারিন্দার এক পণ্ডিতকে ডেকে এনেছে, আর সেখানে তখন সাবরি আর ভাবানের বিয়ে দিচ্ছে। এখানে ভাবানের অনেক কষ্ট করেই বিয়ে হচ্ছিল, যার কারণে সে অনেক বেশি খুশি হয়। যখন সে বিয়ে করে গ্রামে চলে আসে তখন গ্রামের সবাই তাদের প্রশংসা করতে শুরু করে। তারা বলে, যাক বাবা, অন্তত শেষমেশ ভাবানের বিয়েটা হয়ে গেল। সিন কাট হলে আমরা দেখতে পাই ভাবান রাতের বেলায় তার বন্ধু বান্ধবদের পার্টি দিচ্ছে বিয়ে উপলক্ষে। সেখানে তারা অনেক গল্পগুজব করছিল। আর এখানে আমরা জানতে পারি তাদের গ্রামে অনেক কম মেয়ে রয়েছে, কারণ এই গ্রামে থাকা সব মানুষই মেয়েদেরকে বোঝা মনে করে, যার কারণে জন্ম নেয়ার আগেই তারা মেয়ে বাচ্চাদেরকে মেরে ফেলে। আর এই কারণে গ্রামের ছেলেরা বিয়ে করার জন্য কোনো মেয়ে পায় না। যখনই তারা বিয়ের উপযুক্ত হয় তখনই তারা বাইরে থেকে মেয়ে নিয়ে আসে। বলতে গেলে তারা এক প্রকার বিয়ের জন্য অনেক টাকা পয়সা জোগাড় করে মেয়ে কিনে বিয়ে করে। এরপরে আমরা দেখতে পাই সাবরির কাছে গ্রামের মহিলারা এসেছে। তারা সাবরিকে দেখতে পেয়ে তার অনেক প্রশংসা করে। আর এরপরেই আমরা দেখতে পাই ভাবান যখন রাতে বাসর ঘরে ঢোকে, তার কিছুক্ষণ পরেই সাবরি তাকে সকল সত্য কথা বলে দেয়। সে বলে, আমি কোনো মেয়ে নই, আমি একটা হিজড়া। এই কথা শুনে ভাবানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এখানে সে খুব ভালো করেই বুঝতে পারে তার সঙ্গে ধোঁকা দেওয়া হয়েছে, আর তাই সে দেরি না করে তার চাচাকে সবকিছু খুলে বলে। সে অনেক আফসোস করতে থাকে আর বলে, চাচা, এবার তো আমার 50,000 টাকা ডুবে গেল, এখন আমি কি করব? এই কথা শুনে রাগের মাথায় ভাবানের চাচা গিয়ে সাবরিকে অনেক মারধর করে। সে রেগে গিয়ে সাবরিকে মারতে থাকে আর বলে, তুই আমাদেরকে মেয়ে সেজে ধোঁকা দিয়েছিস। ভাবান তখন তার চাচাকে কোনো মতে থামায়। সাবরি তখন কান্না করতে করতে বলে, আমি আপনাদেরকে ধোঁকা দিইনি, ওই হারিন্দার আমাকে আর আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, যার কারণে বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। ওই লোকটা একটা খুনি। আপনারা যদি চান তাহলে পুলিশ স্টেশনে যেতে পারেন, হয়তো আপনারা কোনো সাহায্য পাবেন। আর এরপর সকাল হলে আমরা দেখতে পাই ভাবান এবং তার চাচা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়েছে। তখনই সেখানে গ্রামের একটি লোকের সঙ্গে তাদের দেখা হয়। লোকটি বলে, আপনাদের সম্পর্কে গ্রামে অনেক প্রশংসা চলছে, সবাই বলা বলি করছে ভাবান নাকি অনেক সুন্দর বউ পেয়েছে। লোকটি সেখানে ভাবানের অনেক প্রশংসা করে আর এরপর সে সেখান থেকে চলে যায়। তারা তখন
আবার থানায় যাওয়ার জন্য রওনা দেয়। তখনই কি যেন একটা ভেবে বাবানের চাচা বলে, তুই বিয়ে করাতে আমাদের গ্রামের একটু সম্মান বেড়েছে। যদি গ্রামের মানুষ জানতে পারে তোর বউ একটা হিজড়া, তাহলে তো আমাদের গ্রামের সম্মানটাই চলে যাবে। আর আমরা যদি থানায় গিয়ে কেস করি তাহলে এই কথা তো আর ধামাচাপা থাকবে না, সকলেই সত্য ঘটনাটা জেনে যাবে। আর সেখানে থানায় গিয়ে আমাদেরকে অনেক টাকা দিতে হবে, আর আমাদের কাছে তো কোনো টাকা নেই। আর ওই হিজড়াটা কি এতক্ষণে মরে গিয়েছে না চলে গিয়েছে? এই কথা বলার পর তারা দুজন থানায় না গিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা দেখতে পাই তারা দুজন বাড়িতে আসে, আর তারা নিজেদের বাড়ি দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়ি এখন অনেক পরিষ্কার আর গোছানো ছিল। আগে তাদের বাড়ি অনেক অপরিষ্কার ছিল। সাবরি এখানে তাদের দুজনের জন্য খাবার রান্না করছিল, যেটা খেয়ে ভাবানের চাচা তার অনেক প্রশংসা করে। আর ভাবানকে বলে, মেয়ে মানুষের তো দুইটি কাজই, একটি হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া, আর 2 নাম্বার হচ্ছে বাড়ির দায় দায়িত্ব নেওয়া। একটা কাজ যদি না হয় তাহলে 2 নাম্বার কাজটা তো সে করেই ফেলবে। আমাদের বাড়ির সব দায় দায়িত্ব সে নেবে, আর এখানে আমাদের পয়সাটাও উসুল হয়ে যাবে। আর যেদিন আমাদের পয়সা উসুল হয়ে যাবে সেদিন সুযোগ বুঝে আমরা তাকে তাড়িয়ে দিব। ভাবান বলে, যদি গ্রামবাসীরা এই কথা জেনে যায় তাহলে কি হবে? ভাবানের চাচা বলে, গ্রামবাসীরা কি করে জানবে? আমরা কি তাদেরকে বলতে যাব নাকি? এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই ভাবান সাবরির কাছে এসে বলে, আমরা তো ভেবেছিলাম হয়তো এতক্ষণে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছো। সাবরি বলে, কোথায় যাব আমি? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, এখন এই বাড়িতে এসেছি, এটাই আমার শেষ ঠিকানা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর সাবরি নিজের আসল রূপটা ঢাকার জন্য সব সময় চেষ্টা করত। এমনকি সে পানি এমন সময় আনতে যেত যখন কুয়ার কাছে কোনো মানুষই থাকতো না। এছাড়াও যদি কোনো মেয়ে মানুষ তার সঙ্গে কথা বলতে আসতো বা তাকে কোনো প্রশ্ন করতো তাহলে সে কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যেত। সে সব সময় চেষ্টা করত যেন তার আসল রূপটা কেউ জানতে না পারে। এমনকি সাবরি ভাবানের চাচার পা পর্যন্ত টিপে দিত। রাতের বেলা ঘরে এসে সাবরি যখন ভাবানের পা টিপে দিতে শুরু করে তখন ভাবান হাসতে হাসতে বলে, এখন আর লাগবে না, যখন আমার বয়স হয়ে যাবে তখন তুমি আমার পা টিপে দিও। সাবরি তখন ভাবানের দিকে তাকিয়ে মায়াবরা চোখ নিয়ে বলে, তুমি কি আমাকে বুড়ো হয়ে যাওয়া অবধি আমাকে তোমার সঙ্গে রাখবে? ভাবান বলে, কালকের কথা কেউ জানে না। আর এরপরে তারা দুজন নিজেদের পার্সোনাল লাইফের কথা শেয়ার করে। সাবরি সেখানে বলে, ছোটবেলাতে আমার বাবা মা মারা যায়, তারপরে আমার চাচা টাকার জন্য আমাকে হারিন্দারের কাছে বিক্রি করে দেয়। সাবরি বলে, চাচা সব সময় আমাকে ঘৃণা করত, কিন্তু আমার ছোট ভাই আমাকে অনেক ভালোবাসতো। সাবরি এখানে ভরাক্রান্ত মনে এটা বলে যে এখানে থাকতে আমার অনেক ভালো লাগছে, কারণ এখানে আমার অস্তিত্বের কথা কেউ জানে না। আর মেয়ে মানুষগুলো নিজেই আমার কাছে আসে কথা বলার জন্য। ছোটবেলাতে মেয়েগুলো আমার কাছ থেকে এমন ভাবে পালিয়ে বেড়াতো, দেখে মনে হতো হয়তোবা আমার কোনো অসুখ হয়েছে। সাবরির মন ভালো করার জন্য ভাবান তাকে বলে, তুমি কি কালকে আমার সঙ্গে মেলাতে যেতে চাও? সাবরি খুশি হয়ে বলে, সত্যি কি তুমি আমাকে কালকে মেলাতে নিয়ে যাবে? কিন্তু চাচাকেই বা কে মানাবে? তখন ভাবান বলে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সবকিছু সামলে নেব। আর এরপর আমরা সকালে দেখতে পাই ভাবান কাপড়ের পটলি মাথায় নেওয়ার জন্য উপরে তোলে, আর সে হঠাৎ করেই পড়ে যায়। সে তার চাচাকে বলে কাঁধে সে অনেক আঘাত পেয়েছে, আর একা একা সে কাপড় বেচতে পারবে না, তাই সে তার চাচাকে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে। এটা শুনতে পেয়ে ভাবানের চাচা বলে, আরে আমি যেতে পারবো না, তুমি বরং আজকে সাবরিকেই নিজের সঙ্গে নিয়ে যাও। আসলে এখানে ভাবান নাটক করছিল যাতে সে সাবরিকে মেলায় নিয়ে যেতে পারে। আর এরপর আমরা দেখতে পাই সাবরি আর ভাবান মেলাতে চলে এসেছে। সাবরি মেলায় আসার পর খুব সুন্দর করে কাপড়গুলো কোন রঙের সঙ্গে কোনটা ম্যাচিং করবে সেভাবে সেট করে টাঙিয়ে দেয়। আর সাবরির এই কাজটা ক্রেতাদের অনেক পছন্দ হয়, কিন্তু এই জিনিসটা ভাবান লক্ষ্য করে না। আর একটু পরে সেখানে একটি ফরেন কাস্টমার আসে, আর সে ভাবানের কাছ থেকে কাপড় কিনে নেয়। তাদের 400 টাকার মতো প্রথমেই কামাই হয়ে যায়, আর সেই টাকাটা ভাবান খুব ভালোবেসে সাবরির হাতে দেয়। সন্ধ্যা হতে হতে ভাবানের সব কাপড় বিক্রি হয়ে যায়, যার কারণে ভাবান অনেক বেশি খুশি হয়, কারণ এটাই প্রথমবার যে তার সমস্ত কাপড় একসঙ্গে বিক্রি হয়ে গিয়েছে। আর এই সব কিছু হয়েছে সাবরির জন্য। তারা যখন বাড়িতে যাচ্ছিল তখন রাস্তার এক জায়গাতে গান বাজনা হচ্ছিল, সেখানে নেমে তারা গান বাজনা উপভোগ করে। বাড়িতে গিয়ে ভাবান তার চাচাকে বলে, চাচা আজকে আমাদের সমস্ত কাপড় বিক্রি হয়ে গিয়েছে, আর সারাদিনে আমাদের 3000 টাকা কামাই হয়েছে। আর সে তার সমস্ত টাকা বের করে তার চাচার হাতে দিয়ে দেয়। ভাবানের চাচা সাবরিকে বলে, যাও খাবার বানিয়ে
থেকে নিয়ে এসো। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই ভাবান খুব ভালোবেসে সাবরিকে একটা ঝুমকা গিফট করে। আসলে সে সাবরিকে না দেখিয়ে একটা গিফট কিনেছিল। আর ভাবান এখানে এটাও বলে আমি সমস্ত টাকা চাচাকে দেইনি, কিছু টাকা আমি লুকিয়ে আমার কাছে রেখে দিয়েছিলাম। আর এরপরে আমরা দেখতে পাই ভাবান আর সাবরি অনেক কাছাকাছি চলে আসে। আর একটা পর্যায়ে তারা দুজন ইন্টিমেট হয়। আর এর পরের দিন সকাল হলে ভাবান যখন খেতে কাজ করছিল তখন সাবরি তার জন্য খাবার নিয়ে আসে। আর সেখানে সে তাকে দেবতার একটা ছবি দেখায়, যেখানে শিবের অর্ধেক নারী আর অর্ধেক পুরুষের ছবি ছিল। আর সাবরি বলে আমরা এখন ঠিক এমনটাই রয়েছি। এরপর রাতের সিন দেখানো হলে আমরা দেখতে পাই ভাবানের চাচা গ্রামবাসীর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। কথা বলার এক পর্যায়ে গ্রামবাসীরা ভাবানের চাচাকে জিজ্ঞাসা করে, ভাবানের বিয়ের তো ৮-৯ মাস হয়ে গেল, এখন তো আপনারা অন্তত সুখের খবর দিন। কিন্তু চাচা এখানে গ্রামের লোকদের কোনো কথারই উত্তর দেয় না। সে রাতে বাড়িতে ফিরে আসার পর খাবার সময় ভাবানকে বলে কালকে ডাক্তারের কাছে গিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসবে যে সাবরির কোনোদিনই বাচ্চা হবে না। ভাবান তখন রেগে গিয়ে তার চাচাকে বলে আমি যদি সার্টিফিকেট নিয়ে আসি তাহলে তো সকল গ্রামবাসীরা আমার উপর হাসাহাসি করবে যে আমি কেমন মেয়ে বিয়ে করেছি, বাচ্চায় জন্ম দিতে পারে না। আর একটা পর্যায়ে এইসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রাগের মাথায় ভাবান বলে আমার জমানো সমস্ত টাকা পয়সা চলে গিয়েছে, আর আমার হাতে কি এসেছে, এটা একটা হিজড়া। এই সব কথা সাবরি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, যা শুনতে পেয়ে তার অনেক বেশি কষ্ট হয়। রাতের বেলায় সাবরি এক কোনায় বসে কান্না করছিল। ভাবান তখন তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। সাবরি তখন কাঁদতে কাঁদতে বলে সবকিছুই আমার জন্য হয়েছে। ভাবান তখন নরম গলায় সাবরিকে বলে দেখো তোমার মনে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, আমি তো শুধুমাত্র চাচাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের কাছে এখন কিছুই নেই আর আপনার চিন্তা হচ্ছে গ্রামবাসীকে নিয়ে। সাবরি তখন ভাবানের কাছে এসে বলে চলুন আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাই আর সেখানে গিয়ে নতুন করে দুজনে সংসার সাজাই। ভাবান তখন কাঁদতে কাঁদতে বলে আমি জীবনে কখনো একা কিছুই করিনি, আমার কাছে যা কিছু আছে সবকিছুই আমার চাচার। ভাবান সেখানে আরো বলে যখন আমি ছোট ছিলাম তখন আমার মা একটি ফুটফুটে মেয়ে বাচ্চার জন্ম দিয়েছিল, কিন্তু আমার চাচা সেই মেয়েটাকে নিজের কাছে রেখে দিয়েছিল। যেহেতু সে একটা মেয়ে বাচ্চা ছিল তাই ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে একটুও খাবার দেওয়া হয়নি, যার ফলে সে ৩-৪ দিন পরেই মারা যায়। আর আমার বাবা তো শয্যাশায়ী ছিল, সে কিছুই করতে পারতো না। এখানে তারা আবারও খুবই ইমোশনাল হয়ে যায় আর একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। সেখানে একটা পর্যায়ে গিয়ে তারা আবারও ইন্টিমেট হয়। আমরা দেখতে পাই ভাবানের চাচা পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছে, সে কোথাও পানি খুঁজে পায় না। সে পানি নিয়ে আসার জন্য সাবরি আর ভাবানের ঘরে যায়। পানি নেয়ার পর সে যখন ঘরে চলেই আসবে তখনই সে কিছু শব্দ শুনতে পায় আর ভাবানের চাচা কৌতূহল বশত ভাবানের ঘরের ভেতরে উকি দেয়। এরপর সে যা দেখতে পায় তা সে কল্পনাও করতে পারেনি। সে ভাবান আর সাবরির গোপন দৃশ্য দেখে ফেলে। আর এর পরের দিন সকালে ভাবান কাজের জন্য বাইরে চলে যায় আর ভাবানের চাচা কুনজর দিয়ে দেখতে থাকে সাবরিকে। রাত হলে ভাবানের চাচা সাবরিকে নিজের শরীর টেপানোর জন্য ডাকে। সাবরিও তার চাচাকে শ্রদ্ধা ভরে পা টিপে দিচ্ছিল আর এখানে হুট করে ভাবানের চাচা সাবরিকে জোর করতে শুরু করে। সাবরি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও সে কিছুই করতে পারে না। শেষমেশ ভাবানের চাচা যা চাইতো সাবরির কাছ থেকে সেটা নিয়েই নেয়। আর একটু পরেই সেখানে ভাবান চলে আসে আর ভেতরে আসতে সে যখন সাবরিকে এমন অবস্থায় দেখতে পায় তখন সে খুবই ভয় পেয়ে যায়। ভাবান তখন তাকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কেন। সাবরি সেখানে তার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত ঘটনা ভাবানকে বলে দেয়। আর এইসব কথা শুনে ভাবান রেগে গিয়ে তার চাচাকে মারধর করতে শুরু করে। তখনই তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। তাদের ঝগড়ার শব্দ শুনে গ্রামবাসীরা সেখানে চলে আসে। তখন ভাবানের চাচা তার উপর সমস্ত দোষ দিয়ে দেয়। ভাবানের চাচা সবার সামনে বলে ওঠে সাবরি একটা হিজড়া, আর এই কথা তার চাচাকে ভাবান বলেনি। এই কথা শুনে সাবরি আর ভাবানের মনটা ভেঙে যায়। ভাবান তখন সবকিছু খুলে বলে গ্রামবাসীর কাছে। সেখানে আসা মহিলাগুলো সাবরিকে নিয়ে তখন বাজে মন্তব্য করতে শুরু করে। আর এর পরের দিন সাবরি আর ভাবানকে নিয়ে গ্রামে পঞ্চায়েত বসে। ভাবানের চাচা পঞ্চায়েতে বলে আমি নিজের জমি বিক্রি করে ৫০,০০০ টাকা দিয়ে ওর বিয়ে
করিয়েছি। বিয়ের রাতেই ভাবান জানতে পেরেছিল সাবরি কোনো মেয়ে নয়, সে একটা হিজড়া। কিন্তু ভাবান এই কথাটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমি ওর বাবার মতো, কিন্তু তারপরেও সে আমার গায়ে হাত তুলেছে। আর সে এটা করেছে শুধুমাত্র এই বজ্জাত হিজড়ার জন্য। ভাবানের চাচা এরপর সাবরির উপরে অভিযোগ নিয়ে আসে যে সাবরি নাকি সমস্ত লোকের কাছে নিজেকে মেয়ে সাজিয়ে বিয়ে করে, আর এরপর সে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাঁকিয়ে নেয়। সে সবার সাথে প্রতারণা করে। এরপর ভাবানের চাচা ভাবানের কানে কানে এসে বলে, তুই যদি এই হিজড়ার সাথে থাকতে চাস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব, আর সারা জীবন মানুষের কাছে তোকে এই বদনাম সহ্য করে বেড়াতে হবে। আর যেসব গ্রামবাসীরা ভাবানের বিয়ের কথা শুনে এতদিন প্রশংসা করেছিল, সেই সকল গ্রামবাসীরা এখন ভাবান আর সাবরির সম্পর্কে হাসি মজা করতে শুরু করে। সবাই ভাবানকে দেখিয়ে বলে, দেখো একটা হিজড়া প্রেমী। ভাবান সেখানে এই সব কিছুতে অনেক বেশি কষ্ট পায়, আর সাবরিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনে কাঁদতে থাকে। গ্রামবাসীরা এখানে কোনো মতেই ভাবান আর সাবরির সম্পর্কটা মেনে নিতে পারে না, কারণ তারা এত বড় মনের মানুষ নয় যে তারা এই সম্পর্ককে সম্মতি দেবে। ভাবান তখন সেখানে হাত জোর করে গ্রামবাসীকে বলে, আমি এই হিজড়ার প্রেমিক নই। এই কথাটা শুনে সাবরিরও মন ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে ভাবানের দিকে তাকিয়ে বলে, এখানে ভাবানের কোনো দোষ নেই। সে এখানে গ্রামবাসীর সামনে ভাবানের মান সম্মান শেষ হয়ে যাক এমনটা চায় না, যার কারণে সে সকল দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সাবরি বলে, সেই রাতে আমি ভাবানকে সমস্ত সত্য কথা বলে দিয়েছিলাম, আর তাদের কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। আমার কাছে যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না, তাই তার হাত পায়ে ধরে আমি এখানে থাকার জন্য অনুরোধ করি। আর ভাবান ভালো মানুষ হওয়ার জন্য আমাকে থাকার অনুমতি দেয়। সে আমার কোনো প্রেমিক নয়, ভাবানের কোনোই দোষ নেই, সব দোষী আমার। পঞ্চায়েত এখানে নিজের বিচারের ফয়সালা তাদেরকে শোনায়, আর তাদেরকে বলে এখানে তারা তার চাচার পায়ে ধরে মাপ চাইবে, আর সাবরি এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবে। ভাবান এখানে তার চাচার পায়ে পড়ে তার কাছে ক্ষমা চায়, আর তার কাছে মিনতি করতে থাকে, কারণ ভাবান এখানে শুধুমাত্র নিজের কথাই ভেবেছিল, যাতে করে তার চাচা তাকে বাড়ি থেকে বের করে না দেয়। সাবরি তখন এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে সাবরি এসে একটা বাস স্ট্যান্ডে বসে পড়ে, আর তখনই আমরা দেখতে পাই ভাবান মুখ লুকিয়ে সাবরির কাছে এসে বসে পড়ে। সাবরি তো এটা দেখতে পেয়ে মহা খুশি হয়। সাবরি এখানে ভাবানের সঙ্গে কথা বলতে বলতে তার কাঁধে মাথা রাখে, কিন্তু একটু পরেই সাবরির এই স্বপ্নটা ভেঙে যায়। সেখানে ভাবান নয়, অন্য একটি লোক বসেছিল। এটা দেখতে পেয়ে সাবরি অনেক বেশি কষ্ট পায়। ওই লোকটি তখন সাবরিকে দেখে বলে, তুমি ওই হিজড়াটা না যে মানুষকে ঠকিয়ে টাকা খাও? তখনই সেখানে বাস চলে আসে, আর সাবরি বাসে উঠে পড়ে। কিন্তু বাসে ওঠার পর সাবরি তাকিয়ে দেখতে পায় সব সিটে নারী আর পুরুষেরা বসেছিল। সে বুঝতে পারে না তার সিট কোনটা, যার কারণে সে বুক ভরা কষ্ট নিয়ে নিচেই বসে পড়ে। তখন সেখানে কন্ট্রাক্টর এসে সাবরিকে বলে নিজের সিটে বসে পড়ুন। সাবরি তখন তালি বাজিয়ে ওই কন্ট্রাক্টরকে বলে, আমি একজন হিজড়া, আমার জায়গায় এই সমাজে কোথাও নেই। আর এমন দৃশ্যের সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আসলে আমাদের এই সমাজ যতটাই উন্নত হোক না কেন, আমাদের মেন্টালিটি একই রয়ে গিয়েছে। এই সমাজে একটা হিজড়া কখনো নরমাল মানুষের মতো জীবনযাপন করতে পারে না। মানুষ সব সময় তাদেরকে আলাদা নজরেই দেখে। তাদের কোনো স্বপ্নই থাকতে নেই, তাদের কোনো ইচ্ছেই থাকতে নেই। আপনারা যদি সাবরির জায়গাটায় নিজেকে একবার কল্পনা করেন, তাহলে সাবরির কষ্টটা অবশ্যই বুঝতে পারবেন। আমরা তো এই সমাজে অনেকের কষ্টই বোঝার চেষ্টা করি, কিন্তু কখনো কি হিজড়াদের কষ্ট বোঝার চেষ্টা করেছি? আমরা সব সময় তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করি, কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো ফিলিংস রয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।